নমস্কার সবাইকে। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মেহেক কৃপুকে বলে যে কৃপু তুমি ঘুমো, আমি আসছি কেমন। এমন সময় গীতা মেহেককে ফোন করে বলে কি হয়েছে তোমার, কৃপু ঘুমিয়েছে তো। এরপর মেহেক বলে যে হ্যাঁ ঘুমিয়ে গেছে। তখন গীতা বলে যে এবার নিচে নেমে এসো। তখন মেহেক বলে দড়িটা বেঁধেছ তো। তখন গীতা বলে হ্যাঁ সব রেডি আছে, তুমি এসো। এরপর মেহেক পদ্মকে ডেকে পাঠায় এবং পদ্মকে বলে যে এই নে তোর বর, তুই এখন তোর বরের পাশেই থাক, আর হ্যাঁ তোর বরকে না নিজের আঁচলে বেঁধে রাখবে কেমন। এরপর পদ্ম বলে কিন্তু তুমি কোথায় যাচ্ছ। তখন মেহেক বলে আমি যাচ্ছি অঙ্কিতের কাছে। এরপর পদ্ম বলে কিন্তু কাল সকালে কি হবে। এরপর মেহেক বলে তুই চিন্তা করিস না, কাল ভোর হওয়ার আগেই আমি এখানে চলে আসব। এরপর মেহেক সেই দড়ি দিয়ে ব্যালকনি থেকে নিচে নেমে পড়ে এবং গীতা তাকে অঙ্কিতের বাড়িতে নিয়ে যাবে এমন সময় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে যে মেহেক এসেছে তো, আর মেহেক অঙ্কিতের বাড়িতে যাবে তো। তখন গীতা বলে হ্যাঁ যাবে, আর আমি এক্ষুনি ওকে অঙ্কিতকে নিয়ে যাব। এখন মাত্র ও ঝাঁপ দিল। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ঝাঁপ দিল, ঝাঁপ দিল মানেটা কি। তখন গীতা বলে আপনি এখন ফোনটা রাখুন তো। এরপর এদিকে দেখা যায় অঙ্কিতের মা অঙ্কিতকে জিজ্ঞাসা করে আচ্ছা এত রাত হয়ে গেল, মেহেক তো এখনো আসছে না, ও আসবে তো। তখন অঙ্কিত বলে যে হ্যাঁ ও আসবে। এরপর অঙ্কিতের মা বলে এটা কিরকম বিয়ে বলতো, আমার তো ভালো লাগছে না, এরকম ভাবে ওকে বিয়ে হয়। এরপর অঙ্কিতের বাবা এসে বলে যে আমি তো আগেও বলেছিলাম এসব করার কোনো দরকার নেই, কিন্তু তোমার ছেলে সে তো জেদ করে গিয়ে জোর করে বিয়েটা করে ফেললো, এখন বোঝো ঠেলা, এখন সবাইকে ভুগতে হবে। এরপর এমন সময় অঙ্কিতের বাবা যখন ঘর থেকে বেরোই হবে তখন এইদিকে গীতা আর মেহেককে দেখতে পায়। অন্যদিকে দেখা যায় পদ্ম কৃপানের দিকে তাকিয়ে এটাই বলতে লাগে যে তুমি আমার স্বামী, আর আজ থেকে আমি তোমার সমস্ত ভুল অপরাধ ক্ষমা করলাম। আর আজকে যেন এই রাতটা এখানেই যেন থমকে যায়, যেন আর ভোর না হয়। পদ্মর চোখে জল এসে পড়ে। এইদিকে অঙ্কিতের বাবা বলে যে কেমন বিয়ে বলো তো, আমরা তো আত্মীয় স্বজন কাউকে তো নেমন্তন্ন করে খাওয়াতেও পারলাম না, আর কাউকে কিছু বলতেও পারলাম না। আর আজকে যদি মেহেক ওই বাড়ি থেকে না আসতে পারে তাহলে আমাদের মান সম্মানটা কি থাকবে, আমরা কি কখনো কাউকে মুখ দেখাতে পারবো, আর নাকি মেহেক কখনো নিজের মুখটা দেখাতে পারবে। এরকম ভাবেই নানান ধরনের কথা অঙ্কিতের বাবা বলতে লাগে। এরপর অঙ্কিত বলে বাবা প্লিজ তুমি এইসব বলো না, আর আমি মেহেককে অনেক রেসপেক্ট করি, আর ও নিজের বাবাকে বাঁচানোর জন্য এত কিছু করছে, আর তুমি এরকম বলছো। এরপর গীতা এই সমস্ত কিছু শুনতে পায়। গীতা বলে যে মাফ করবেন, কিন্তু এতক্ষণ আপনি যা যা বলেছিলেন, মানে মেহেকের বিষয়ে যে সমালোচনা করছিলেন সে সবটাই আমি শুনতে পেয়েছি। এই মেহেক সবেমাত্র ওরও বিয়ে হয়েছে, ওরও তো কিছু আশা থাকতেই পারে, আর ও তো নিজের জীবনটা এত বাজি রেখে আজকে ভাত কাপড়টা করে গেল, এখন ও আবারও এখানে কি করে এসেছে সেটা শুধুমাত্র আমিই জানি, আর আপনি এইখানে নিজের বৌমার বিষয়ে এই সমস্ত কথা বলছেন। এরপর অঙ্কিতার বাবা বলে হ্যাঁ বলেছি, আর এটাই তো স্বাভাবিক। তখন গীতা বলে যদি আমি আপনার বিষয়ে এটা বলি যে আপনিও এই কেসটার সাথে জড়িত, এর পেছনে আপনারও হাত আছে। এরপর মেহেক বলে বাবা গীতা বৌদি যেটা করছে সেটা সচরাচর কেউ করে না, আর ওর উপর আমার পুরো ভরসা আছে। আর হ্যাঁ তাও যদি আপনার গীতা বৌদির কোনো কথাই খারাপ লেগে থাকে তাহলে ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এরপর গীতা বলে যে একটা বড় সূত্র পেয়েছি, আর সেটা ধীরাগমনই সবার সামনে ফাঁস হবে। এর পরের মুহূর্তে দেখা যায় গীতা সে অগ্নিজিৎ মুখার্জির হাতে বন্দুক নিয়ে যে ফটোগ্রাফসগুলো ছিল সেগুলো দেখছিল, আর তখনই পেছন থেকে সে গিনি দেখে নেয় আর বলে যে তুই এখানে এত রাতে কি করছিস। তখন গীতা বলে যে আমি তোকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। গিনি বলে ওটা কাকে মারছেন উনি, উনি আমার শ্বশুর মশাই, আর এই বিষয়ে জানতে আমারও পুরো অধিকার আছে। এরপর গীতা বলে তোকে আমি একবার বললাম দিদি, তুই এই সব কিছু থেকে দূরে থাকবি। এরপর গিনি বলে না, উনি আমারও শ্বশুরমশাই হন, আর হ্যাঁ আমি যেভাবে সুখী হইনি আমি এই বাড়ির কাউকেই সুখী হতে দেব না, আর ইভেন আমার হাজবেন্ডকেও না। আর এই সমস্ত কিছুর দায়ী হচ্ছিস তুই। তুই সব খেলায় জিতে যাচ্ছিস গীতা, কিন্তু আমি হেরে যাচ্ছি, আর আমি সব থেকে বড় জিনিসটাই হারিয়েছি। বিয়ের পর থেকে যেটা আমি চাইছিলাম সেটা আমি কখনোই পাইনি, আর আমি তোকেও সুখী হতে দেব না।
তুই আমার জীবনে একটা অভিশাপ। আর তুই এই সব কিছু কেন করছিস? গিনি নিয়মিত গীতাকে অপমান করেই যাচ্ছে। এরপর মেহেক ফোন করে বলে যে ভোর তো হয়ে গেল, এখন তো আমাদেরকে বেরোতে হবে। এরপর গীতা মেহেককে নিতে চলে যায়। আর সেই ছবিগুলো গিনির হাতে এসে পড়ে। আর আগামী পর্বে দেখা যায় যে এইদিকে কৃপানের মা দরজার মধ্যে ডাকাডাকি করছে। এমন সময় মেহেকও ব্যালকনি দিয়ে উপরে উঠছিল, আর একটা ভদ্রলোকও দেখি নাই। আর এইদিকে ঘুমের ঘোরে কৃপানও মেহেক বলে ডাকতে লাগে।